আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 7 ফেব্রুয়ারি 2024-এ আসা বাংলা ভাষার প্রশ্নপত্রটি সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটি আমরা সমাধান করব। তোমরা নিশ্চয়ই জানো যে গত বছর গত টার্মে দুটি পরীক্ষা হয়েছিল, 7 ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি। তো আজকে আমরা 7 ফেব্রুয়ারির প্রশ্নপত্রটি সমাধান করব এবং পরের ভিডিওতে আমরা 8 ফেব্রুয়ারির সেই বাংলা ভাষার প্রশ্নপত্রটি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে, চমস্কির প্রস্তাব অনুযায়ী ভাষা অর্জনে একটি অন্তর্নিহিত দক্ষতা হলো বিশিষ্ট মানব সংক্রান্ত জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য। এই উত্তরাধিকার কি নামে পরিচিত? ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেশন ডিগ্রি, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার ডোমেইন, ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স ডিজিয়ার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে নম চমস্কির দেওয়া যে ভাষা অর্জনের থিওরি, সেই থিওরি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দেখো, নম চমস্কি বলেন যে একটি শিশু কিভাবে ভাষা অ্যাকোয়ার করে, অর্থাৎ একটি শিশু তার মাতৃভাষা কিভাবে অর্জন করে, সেই বিষয়ের উপর তিনি একটি থিওরি দিয়েছিলেন। তার থিওরিটিতে তিনি 2-3টি পয়েন্ট বলেন এবং সেই পয়েন্ট সম্পর্কে আমরা জেনে নিলেই এই প্রশ্নটির উত্তর দিতে একেবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, প্রথম পয়েন্টটি হলো, নম চমস্কি বলেন যে প্রত্যেক মানব শিশুর মস্তিষ্কে একটি যন্ত্র বসানো আছে, সেই যন্ত্রের মাধ্যমে শিশুরা ভাষা শিখে বা ভাষা অর্জন করে। সেই যন্ত্রটির নাম হলো এলএডি। ঠিক আছে, এলএডি। দ্বিতীয় পয়েন্ট হলো যে তিনি বলেন যে প্রত্যেক মানব শিশু ভাষা শেখার অধিকার জন্মগতভাবেই পেয়ে থাকে। অর্থাৎ একটি মানব শিশু যদি পৃথিবীতে আসে, তাহলে সে ভাষা শেখার সেই ক্ষমতা নিয়েই পৃথিবীতে আসে। অর্থাৎ কেবল মানব শিশু এই অধিকার রাখে শুধু ভাষা শেখার। ঠিক আছে, তৃতীয় কথা হলো ইউনিভার্সাল গ্রামার, অর্থাৎ ইউজি, অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার তারা ব্যবহার করে যে কোনো ভাষা অ্যাকোয়ার করতে পারে বা যে কোনো ভাষা তারা শিখতে পারে। তো এই তিনটি জিনিস কি, এই জিনিস সম্পর্কে আমরা একটু বুঝে আসি। এলএডি কি? এলইডি হলো তার মতে মস্তিষ্কে থাকা একটি যন্ত্র, সেই যন্ত্রটি ব্যবহার করে মানব সন্তানেরাই ভাষা অর্জন করে থাকে। তো আসলে কি এলইডি আমাদের মস্তিষ্কে আছে? আসলে তিনি যখন থিওরিটি দিয়েছিলেন, তৎকালীন সময়ে বিজ্ঞানের তত উন্নতি ছিল না, সুতরাং তিনি সেই জিনিসকে এলইডি নাম দিয়ে দিয়েছেন। আসলে বর্তমানে আমরা বর্তমান বিজ্ঞান আমাদেরকে বলে যে মাথার ব্রেইনের একটি পোর্শন আছে, যেই পোর্শনটি ল্যাঙ্গুয়েজের জন্য দায়ী, অর্থাৎ ভাষা শেখার জন্য দায়ী। সেই পোর্শনকে তিনি তৎকালীন সময়ে এলইডি বলেছিলেন। অর্থাৎ এলইডি আপনি কাল্পনিক হিসাবে বলতে পারেন না এবং বাস্তবও বলতে পারেন না, বরং বর্তমানের যে সাইন্টিফিক হিসেবে যে নাম দেওয়া হয়েছে, সেই নামটির ওপর একটি নাম এলইডি হিসাবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তো এই এলইডি নামক একটি যন্ত্র বসানো আছে, অর্থাৎ ভাষা শেখার যে পোর্শন রয়েছে আমাদের ব্রেইনের মধ্যে, সেই পোর্শনকে কিন্তু এলইডি বলা হয়েছে। এবং এই এলইডির প্রক্রিয়াকরণের মাধ্যমে যে কোনো শিশু ভাষা অর্জন করতে পারে। ঠিক আছে, তো কিভাবে অর্জন করে সেগুলো আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। তারপরে আমি বলেছিলাম যে মানব সন্তানেরা কেবল জন্মগতভাবে এই অধিকার রাখে যে তারা ভাষা শিখতে পারবে, অর্থাৎ ভাষা শেখার যে অধিকার রয়েছে, সেই অধিকার মানব সন্তানেরা জন্মগতভাবেই পেয়ে থাকে। ঠিক আছে, তারপরে ইউজিসি, ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার কি? আমি একটি এক্সাম্পল দিয়ে দিই, তখন এই তিনটি সহজে বুঝতে পারবে। যেমন মনে করো, একটি শিশু শুনলো যে আমি খাইতেছি, সে খাইতেছে, এই জিনিস সে ইনপুট করে নিল, অর্থাৎ তার এলইডির মধ্যে সে এই বাক্যগুলি বা এই শব্দগুলি ইনপুট করে নিল এবং প্রক্রিয়াকরণ চালাতে থাকলো। সে আমি খাইতেছি, সে খাইতেছে। তো সে একদিন নিজের থেকে বুঝে ফেললো যে আমি খাইতেছি যেহেতু হয়েছে, তো অন্য সময় আমি দৌড়াইতেছি হবে এবং সে দৌড়াইতেছে হবে। এই যে প্রক্রিয়াকরণ, যেটা সে পরের যে দুটি বাক্য বলেছে, সেই বাক্যগুলি সে কখনো শুনেনি, সে নিজের থেকেই বানিয়ে ফেলেছে। এই যে নিজের থেকে বানিয়ে ফেলা, অর্থাৎ সাবজেক্ট প্রথমে আসলো, তারপরে বার আসলো, সেই যে নিয়ম যেটি রয়েছে, সেই নিয়মকেই কিন্তু বলা হচ্ছে ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার। তার নিজের থেকে গ্রামারের নিয়মটি বানিয়ে ফেলেছে, অর্থাৎ সে সেই প্যাটার্নটি ধরে ফেলেছে, সে নিজে থেকে তৈরি করেনি, আসলে সে আসলে সেটা অনুমান করে ধরে ফেলেছে। সেই জিনিসটাকেই কিন্তু এখানে ইউজিসি বলা হচ্ছে, ইউনিভার্সাল গ্রামার। এবং এলইডি হলো সেই মস্তিষ্কে সেই ভাষা শেখার যে পোর্শন রয়েছে, সেই পোর্শনটির কথা বলা হয়েছে। সেই পোর্শনে প্রথম যে দুটি বাক্য সে শুনেছিল, সেই দুটি বাক্য সে গ্রহণ করলো, সে সেখানে তার মস্তিষ্কের সেই জায়গার মধ্যে প্রক্রিয়াকরণ করতে থাকলো এবং নিজের থেকে অন্যদিন আরো বিভিন্ন বাক্য বানিয়ে দিল। আমি স্কুলে যাইতেছি, সে স্কুলে যাইতেছে, তাহারা স্কুলে যাইতেছে, ও স্কুলে যাইতেছে। এই যে বিভিন্ন ধরনের বাক্য যেগুলো রয়েছে, সেইগুলো সে নিজের থেকে বানিয়ে ফেলছে। সেই যে প্রক্রিয়াকরণের মাধ্যমে, সেই যে এলইডির প্রক্রিয়াকরণের মাধ্যমে সে নিজের থেকে প্যাটার্ন ধরে ধরে সে নতুন নতুন বাক্য আবিষ্কার করতে পারলো। সে কিন্তু এই বাক্যগুলো আগে শুনেনি, সেই জিনিসের কথা বলা হয়েছে। অর্থাৎ এলইডি কাজ করে এইভাবে যে প্রথমে যে কোনো একটি শব্দ বা যে কোনো একটি বাক্য সে শুনলো এবং নিজের মস্তিষ্কের মধ্যে সে একটি প্রক্রিয়াকরণ চালাতে থাকলো এবং পরবর্তী সময়ে নিজের অজানা কিছু বাক্য সে সেই প্যাটার্নে সে বলে দিল। যেমন মামা
আসিতেছে, তো সে অন্যদিন বলল যে চাচা আসিতেছে, এই যে প্যাটার্ন ধরে সে নিজে আরেকটি বাক্য বানিয়ে দিল, সেটাই কথা বলা হয়েছে যে এখানে ইউজিসি এই যে কাজ নতুন যেটি বাক্য বানিয়ে দিল, সেই বাক্যটির ক্ষেত্রে ইউজিসি দায়ী, অর্থাৎ ইউজিসির মাধ্যমে সে কিন্তু সেটা বানিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এই প্রশ্নটির উত্তর যদি আমরা দিতে যাই, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেশন ডিগ্রি, ল্যাঙ্গুয়েজ একুয়ার ডোমেইনস, ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স ডিজায়ার, ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস হবে, কারণ LAD মানে হলো ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস। ঠিক আছে, তো এখানে এই অপশনটি আমাদের শুদ্ধ হবে। তারপরের প্রশ্নটি হলো, একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনির এককের জন্য ব্যবহৃত পরিভাষাটি হলো সিমান্টিক্স, ফোনিমস, মরফিমস, সিনট্যাক্স। আচ্ছা, এখানেও এই জিনিস সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, না হলে এই প্রশ্নটির উত্তর দেওয়া আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো দেখো, আমি এইগুলা সিরিয়াল ওয়াইজ আমি বলে দিচ্ছি। প্রথমে হলো ফোনিমস। ফোনিমস হলো এমন একটি জিনিস যেখানে ভাষার এমন একটি অধ্যায় যেখানে সাউন্ড নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সাউন্ড কিভাবে তৈরি হয় এবং সেই সাউন্ডগুলা থেকে কিভাবে ধীরে ধীরে আমরা শব্দ গঠন করতে পারি, বা যেগুলা সাউন্ড দিয়ে আমরা অর্থ না আসা সত্ত্বেও আমাদের সাউন্ড ডবল করে করে একটু বড় সাউন্ড আমরা তৈরি করতে পারি। যেমন কমল আমি কিন্তু বলিনি, কমল হলে অর্থ উঠে আসবে, তো এটি নয়, মনে করো কম বা চা, কা, মা, এই ধরনের যে সাউন্ড, এই সাউন্ড নিয়ে যেখানে আলোচনা করা হয়, অধ্যয়ন করা হয়, সেই ভাষা শিকার পোর্শনকে বলা হয় ফোনিমস। তারপরে হলো মরফিম। মরফিম হলো শব্দের সব থেকে ছোট অর্থবহ অংশ। যেমন মনে করো গিয়েছিল, গিয়েছিল, আসলে যাওয়া হলো সেই মূল শব্দ এবং তার সাথে এড হলো ছিল। এখন শুধু যদি আমরা বলি ছিল, তাহলে তার কোনো অর্থ থাকবে না, কিন্তু যদি একটি শব্দের সাথে আমি লাগিয়ে দেই, তখন তার কিন্তু অর্থ আসে। আরেকটি আমি লিখে দিই, অসম্ভব। অসম্ভব, এখানে দেখো সম্ভব হলো তার মূল শব্দ, এবং এখানে শুধু একটি বর্ণ লেগে রয়েছে। তো আমি যদি অসম্ভব বলি, তখন তার অর্থ কিন্তু ঠিক উল্টো হয়ে যায়, অর্থাৎ এই যে বর্ণ যেটি রয়েছে তার কিন্তু শব্দের সাথে মিলনের ফলে তার কিন্তু প্রভাব এখানে দেখা যায়। কিন্তু সে যদি আলোক করে দেই তাকে আমি, তাহলে শুধু সম্ভব বেঁচে থাকবে। তো এই যে শব্দের, এটি হলো একটি শব্দ, এই শব্দের সব থেকে ছোট অর্থবহ অংশ, এই যে ও রয়েছে, তার একটি অর্থ রয়েছে, আলাদা অর্থ রয়েছে, যদিও সে একা স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারে না, কিন্তু সে যদি কোনো শব্দের সাথে লেগে যায়, তাহলে তার অর্থ এসে যাবে। সেই কথাই বলা হয়েছে যে মরফিম হলো একটি শব্দের সব থেকে ছোট অর্থযুক্ত অংশ। এটার কিন্তু অর্থ রয়েছে, চিলোর কিন্তু অর্থ রয়েছে। এমন নয় যে আমরা দেখেছি যে ফনিমস এর ক্ষেত্রে যেগুলো সাউন্ড রয়েছে, সেই সাউন্ড গুলার কোনো অর্থ নেই, চা, কা, মা, লা, টা, এই সাউন্ড গুলার কোনো অর্থ নেই। কিন্তু এখানে শব্দের সব থেকে ছোট অংশ, ঠিক আছে, কিন্তু সেই অংশটির অর্থ রয়েছে, অর্থবহ অংশ। ঠিক আছে, তো এখানে দেখো অর্থ, এর অর্থ আলাদাভাবে আছে, এবং ছিল এর অর্থ আলাদাভাবে আছে। যেমন প্রতিদিন, তো প্রতি যেটি রয়েছে, সেই প্রতির আলাদা কিন্তু অর্থ রয়েছে, এবং মূল শব্দ হলো দিন, সেই দিনের সাথে সে কিন্তু লেগে নতুন আরেকটি তৈরি শব্দ, অর্থ তৈরি করে দিয়েছে। তো সেই জিনিসের কথা বলা হয়েছে, সেটি হলো মরফিম। তারপরে হলো এগুলার অন্য নাম রয়েছে ফোনোলজি, মরফোলজি, তারপরে সিনটেক্স, তারপরে সিমান্টিক্স। তো সিনটেক্স হলো বাক্য গঠনের যে স্ট্রাকচার যেগুলো রয়েছে, যেমন সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, এই জিনিস সম্পর্কে এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, তারপরে হলো সিমান্টিক্স। সিমান্টিক্স হলো সেন্সের সাথে সম্পর্কিত। যেমন আমি বললাম যে সে লিখতে পাখি, এখন আসলে সে কিন্তু এই যে পাখি, যে আমি বললাম পাখি শব্দের অর্থ আসলে কিন্তু উড়ন্ত আকাশে যেগুলা প্রাণী উড়ে থাকে, সেগুলোকে আমরা বলি যে সাধারণত পাখি। তো আসলে আমি বললাম যে এখানে সে লিখতে পাখি, তার মানে হলো সে লিখতে খুবই ভালো বা খুবই দ্রুত, সেই জিনিস বুঝাতে গিয়ে আমি কিন্তু পাখি শব্দ ব্যবহার করেছি। তো সেই জিনিসের কথা বলা হয়েছে যে সেন্সের সাথে সম্পর্কিত, অর্থাৎ বাক্য কিভাবে বলা হয়েছে সেই জিনিস নয়, বাক্যতে কোন শব্দ ব্যবহার করা হয়েছে সেই জিনিস সম্পর্কে আলোচনা নয়, বরং বাক্যতে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো কি সেন্স দিচ্ছে, কি অর্থ দিচ্ছে, সেই জিনিস সম্পর্কে এখানে আলোচনা করা হয়। যেমন মনে করো আমি বললাম যে আমি পানি খাইতেছি, তো আমি পানি খাইতেছি এইভাবে বলা হয় না, আসলে আমি শুধুভাবে যদি বলি, তাহলে আমি বলতে হবে যে আমি পানি পান করিতেছি। ঠিক আছে, তো এই যে আসলে আমাদের শব্দগত যে অর্থ রয়েছে, সেই জিনিসের উপর আমরা সেখানে ধ্যান দিই না, বরং সেখানে সেন্স কি দিচ্ছে, সেখানে অর্থ কি দিচ্ছে, সেটার উপর আমরা নির্ভর রাখি। ঠিক আছে, তারপরে আরেকটি রয়েছে এখানে নেই, সেটি হলো প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স হলো প্রয়োগ কিভাবে হয়, বাস্তবতার সাথে কিভাবে হয়। যেমন মনে করো আমি আমার বন্ধুকে বললাম তুই কেমন আছিস, কিন্তু আমার ম্যাডামকে যখন আমি বলবো, তখন আপনি কেমন আছো, এইভাবে আমাদেরকে বলতে হবে। সেই যে অবস্থা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমাদের যে ভাষার পরিবর্তন যেটা, সেটাই হলো প্র্যাগমেটিক্স। তো ফোনিমস হলো সাউন্ডের সাথে সম্পর্কিত, এবং মরফিম হলো শব্দের সব থেকে ছোট অর্থবহ অংশের সাথে সম্পর্কিত, এবং সিনট্যাক্স হলো বাক্য গঠনের সাথে সম্পর্কিত, বাক্যের স্ট্রাকচারের সাথে সম্পর্কিত, এবং সিমান্টিক্স হলো সেন্সের সাথে সম্পর্কিত, একটি বাক্য কিভাবে সেন্স দিচ্ছে, কিভাবে অর্থ বোঝাচ্ছে, সেই জিনিসের সাথে সম্পর্কিত হলো সিমান্টিক্স। এবং প্র্যাগমেটিক্স হলো বাক্যের শব্দগুলা যাই ব্যবহার করা হোক, তার যে কোন জায়গায় কোন পরিস্থিতি কিভাবে আমাদেরকে ব্যবহার করতে, সেই জিনিস সম্পর্কে আমরা জানি এই প্র্যাগমেটিক্সে। ঠিক আছে, তো এখানে আমাদের এই অর্থ হবে এখানে অপশন 2। নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু এখানে বলা হয়েছে যে ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনির কথা বলা হয়েছে। যদি এখানে বলা হতো, দেখো আরেকটি জিনিস এখানে বুঝে নাও, এখানে বলা হয়েছে যে একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনির
এখানে যদি বলা হতো একটি শব্দের ক্ষুদ্রতম অর্থবহ অংশ, তাহলে আমরা বলতাম যে মরফিম, কারণ মরফিম হলো একটি শব্দের সব থেকে ছোট অর্থবহ অংশ, অর্থাৎ অর্থযুক্ত অংশ, যে অংশের অর্থ রয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনির কথা বলা হয়েছে, সুতরাং ডিরেক্ট আমরা বলতে পারি যে ধ্বনিমূলক। ঠিক আছে, তো এখানে এই অপশনটি শুদ্ধ হয়ে যাবে। তারপরের প্রশ্নটি, 2 থেকে 3 মাসের বয়সী শিশুরা মুক্ত স্বরধ্বনি উচ্চারণ করতে সমর্থ হয়, এই ধ্বনিগুলি কিসের উদাহরণ? কুইং, শাউটিং, বেবলিং, ওয়ান ওয়ার্ড আটারেন্স। তো এখানেও আমাদের এই যে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে, না হলে এগুলোর উত্তর দেওয়া আমাদের জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে। তো দেখো, শিশুরা যখন ভাষা শিখে, সেই ভাষা শেখার যে স্তর রয়েছে, সেই স্তরের উপর ভিত্তি করে শিশুরা কোন বয়সে কতটুকু ভাষা শিখে, সেই জিনিসের উপর ভিত্তি করে একটি থিওরি দেওয়া হয়। সেই থিওরিটিতে বলা হয় যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে, ঠিক আছে, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন 6 সপ্তাহ, জন্মের 6 সপ্তাহ পর থেকে সে যেটি সাউন্ড শুরু করে, সেটি হলো বাউলের মতো একটি সাউন্ড শুরু করে, যেমন আ আ ই ই উ উ, এই ধরনের সাউন্ড সে বলতে শুরু করে। এবং সেই স্টেজকে, সেই সময়কে আমরা কিন্তু বেবলিং, কুইং বলি। ঠিক আছে, কুইং বলি। এবং তারপরে জন্মের 6 মাস থেকে 6 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত যেই কথাগুলা, যেই শব্দগুলা সে বলে বা যেই সাউন্ডগুলা সে বলে, সেই সাউন্ডগুলাকে আমরা বলছি বেবলিং। অর্থাৎ সেখানে কি হয়, সেখানে এখানে প্রথমে শুধু বাউলের সাউন্ড উচ্চারণ করেছিল, আ আ ই ই উ উ, কিন্তু এখানে বাউল এবং কনসোনেন্ট মিলিয়ে সে উচ্চারণ করতে শুরু করে। এগুলো শব্দ নয়, এগুলা শুধু উচ্চারণ বা সাউন্ড আমরা বলতে পারি। যেমন দাদা, কাকা, মামা, টাটা ইত্যাদি। তো এইগুলা আসলে এই যে ভাওয়েল এবং কনসোনেন্ট মিলিয়ে কিন্তু অর্থ দেওয়া হয়। অর্থাৎ এইভাবে একটি সাউন্ড করে যেখানে ভাওয়েল এবং কনসোনেন্টের সংমিশ্রণ রয়েছে। ঠিক আছে? তারপরে ওয়ান ওয়ার্ড স্টিচ। এখানে কি হয় যে এইগুলা হলো প্রায় ১ বছর। ১ বছর থেকে ১.৫ বছরের ভিতরে। তো এখানে কি হয়, শুধু বাচ্চারা একটি শব্দ বলতে পারে। যেমন মামা, দাদা, পানি, ভাত, এই ধরনের শব্দ কিন্তু তারা বলতে পারে। তারপরে হলো টু ওয়ার্ড স্টেজ। এগুলো হলো 18 মাস থেকে ২ বৎসর পর্যন্ত। এই সময়ের ভিতরে সে ২ শব্দ ব্যবহার করে বাক্য বানাতে শুরু করে। যেমন জল দাও, ভাত দাও ইত্যাদি, ইত্যাদি। তারা বাক্য বলতে শুরু করে। তারপরে তারা লম্বা, লম্বা বাক্যগুলা তারা তৈরি করতে পারে। এই ৫ টি স্টেজের মাধ্যমে থিওরিস্টরা বলে যে শিশুরা এইভাবে ভাষা শিখে। এই স্টেজে এই ধরনের ডেভেলপ হয় তার ভাষার, এবং এই স্টেজে এই রকমের ডেভেলপ হয় তার ভাষা। তো ভাষার কিভাবে ডেভেলপ হয় সেই বিষয়ের উপর থিওরি দিয়ে থাকেন। ঠিক আছে? তো সেই থিওরিতে এখানে বলা হয়েছে যে ২ থেকে ৩ মাসের বয়সে শিশুরা মুক্ত স্বরধ্বনি উচ্চারণ করতে সমর্থ হয়। এই ধ্বনিগুলি কিসের উদাহরণ? আমরা জানি যে জন্মের ৬ সপ্তাহ পর থেকে ৬ মাস পর্যন্ত, ৬ মাসের আগে এবং ৬ সপ্তাহের পরে, এই সময়ে তারা শুধু ভাওয়েল সাউন্ড উচ্চারণ করে। তো এখানে যেহেতু বলে দেওয়া হয়েছে যে ২ থেকে ৩ মাসের বয়সী শিশু, তখন আমরা বুঝতে পারি অটোমেটিক সেটা হবে কুইং। ঠিক আছে? এবং এখানে বলা হয়েছে যে স্বরধ্বনি, আমিও এখানে বলেছি যে স্বরধ্বনি উচ্চারণ করে, আ আ ই ই, যেখানে ভাওয়েলের উচ্চারণ থাকে। ঠিক আছে? তো এখানে আমাদের এই এক্ষেত্রে প্রথম অপশনটি শুদ্ধ হবে। ঠিক আছে? তারপরে অঙ্কিতা সটি বিভিন্ন ভাষা বুঝতে এবং বলতে পারে। তার ভাষার যোগ্যতা তাকে বানিয়ে দিয়েছে একজন একভাষিক বক্তা, ভাষাতত্ত্ববিদ, বহুভাষা বক্তা, দ্বিভাষী বক্তা। তো এখানে যেহেতু প্রশ্নতেই বলে দেওয়া হয়েছে যে অঙ্কিতা ছটি বিভিন্ন ভাষা বুঝতে এবং বলতে পারে। তো এখানে আমরা একভাষিকতা বক্তা বলতে পারি না, কারণ যেহেতু অঙ্কিতা ৬টি ভাষা জানে। সুতরাং একভাষী বক্তা তো আমরা বলতেই পারি না। সুতরাং এখানে এই অপশনটি কেটে দিলাম। তারপরে ভাষাতত্ত্ববিদ। আচ্ছা, আপনি বিভিন্ন জায়গায় গেলেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ভাষা শিখলেন। তো আপনি কি ভাষাতত্ত্ববিদ হয়ে গেলেন? না, আসলে ভাষাতত্ত্ববিদ তাদেরকে বলা হয় যারা ভাষা নিয়ে বিশ্লেষণ করে, ভাষা নিয়ে গবেষণা করে। তো সে যে ৬টি ভাষা শিখে নিল, তার জন্য সে ভাষাতত্ত্ববিদ তো হতে পারবে না। তারপরে বহুভাষী বক্তা, হ্যাঁ, এখানে এই অপশনটি আমাদের শুদ্ধ হবে। তারপরের অপশনটি হলো দ্বিভাষা বক্তা। যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে ৬টি বিভিন্ন ভাষা বুঝতে পারে, তাহলে দ্বিভাষী কেন হবে? দ্বিভাষী হলো ২টি ভাষা। তো এই অপশনটি এখানে রং হবে। ঠিক আছে? তারপরের প্রশ্নটি হলো, তুমি কোড মিক্সিং, কোড সুইচিং, শিশুদের ভাষা এবং গুপ্ত ভাষা বিষয়ক অধ্যয়নে উৎসাহী। নিচের কোন শাখাটি এই ধরনের বিষয়ে অধ্যয়নের জন্য তোমার প্রয়োজন? এখন প্রশ্নতে বলা হয়েছে যে তুমি কোড মিক্সিং সম্পর্কে জানতে চাও, কোড সুইচিং সম্পর্কে জানতে চাও, শিশুদের ভাষা সম্পর্কে তুমি শিখতে উৎসাহী, বা গুপ্ত ভাষা বিষয় সম্পর্কে অধ্যয়ন করতে তুমি উৎসাহী। এখন নিচের দেওয়া এই অপশনগুলির মধ্যে কোন অধ্যয়নটি তোমার জন্য প্রয়োজন? এখন আমরা প্রথমে বুঝবো কোড মিক্সিং কি, কোড সুইচিং কি, এবং শিশুদের ভাষা কি এবং গুপ্ত ভাষা কি। তো দেখো, কোড মিক্সিং এবং কোড সুইচিং হলো, কোড মিক্সিং যেমন হলো, আমি বলছি যে আমাকে একটা কল দাও। তো এই যে আমাকে একটা কল দাও, এখানে কল যে ইংরেজি শব্দ ব্যবহার করে দিয়েছি। এই যে একটি কথার মাধ্যমে একটি বাক্যের মধ্যে আমি একটি ইংরেজি শব্দ ব্যবহার করেছি, বা দুটি ইংরেজি শব্দ ব্যবহার করে দিলাম। ওকে, এদিকে
এসে কল দাও, ওই যে ওকে ওকে বললাম এবং কল আবার বললাম, তো এই দুটি ইংরেজি শব্দ ব্যবহার করে দিলাম এবং মিক্স করে দিলাম। আমরা বুঝতে পারছি যে মিক্স মানেই হলো মিক্স, অর্থাৎ একটি বাক্যের মধ্যে অন্য ভাষার যে কোনো শব্দ আমরা মিক্স করে দেওয়াকেই বলা হয় যে কোড মিক্সিং। এবং কোড সুইচিং মানে কি, এখানে সুইচ থেকে আমরা বুঝতে পারছি যে সুইচ করে দেওয়া, অর্থাৎ যেমন মনে করো উইথ হিয়ার, আমি আসছি, তার মানে কি এখানে অপেক্ষা করো আমি আসছি, এখানে একটি বাক্য বাংলাতে বলা হলো আরেকটি বাক্য ইংরেজিতে বলা হলো, এইটা হলো কোড সুইচিং। অর্থাৎ এখানে আমি মিক্স করিনি, বরং সুইচ করেছি, একটি বাক্য আমি বাংলাতে বলেছি, অন্য বাক্যটি আমি অন্য ভাষায় বলতেছি, তো সেটা হলো আমাদের জন্য কোড সুইচিং। ঠিক আছে, এখানে মিক্স বলতে আপনারা বুঝতে পারছেন যে মিক্স করে দেওয়া, যে বাংলা ইংরেজি অসমীয়া অন্যান্য ভাষার শব্দগুলা একসাথে ব্যবহার করা, একটি বাক্যের মধ্যে বিভিন্ন ভাষার শব্দগুলো ব্যবহার করে দেওয়া, সেটাই হলো মিক্সিং। এবং একটি ভাষা ইংরেজিতে বলা, আরেকটি ভাষা বাংলাতে, আরেকটি ভাষা হিন্দিতে, এইগুলো হলো কোড সুইচিং। ঠিক আছে, তারপরে হলো শিশুদের ভাষা। আমরা জানি যে শিশুরা বিভিন্ন ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকে, বিভিন্ন ইঙ্গিত আকারে, বিভিন্ন সিম্বলিক তারা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, যেগুলো আমরাও সাধারণত ভালো করে বুঝতে পারি না। তো সেই জিনিসের কথা বলা হয়েছে যে শিশুদের ভাষা। এবং গুপ্ত ভাষা, গুপ্ত ভাষা দেখুন, আমরা বিভিন্ন সময় একে অন্যের সাথে আমরা কথা বলি, আকার ইঙ্গিতে কথা বলি, বা এমনও হয় যে ছেলেদের কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, আলাদা কিছু সাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারা আলাদাভাবে গুপ্তভাবে তাদের সেই ভাষাগুলো ব্যবহার করে থাকে। বা বিভিন্ন মহিলারা দেখবেন বিভিন্ন ধরনের তারা শব্দ বা বাক্যগুলা আলাদাভাবে গুপ্তভাবে তাদের গুপ্ত ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করছে। সেই জিনিসই এখানে এক্স্যাক্টলি গুপ্ত ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তো সেই জিনিস সম্পর্কে তুমি উৎসাহী, এখন তুমি এইগুলো সম্পর্কে জানতে চাও, মিক্সিং করতে চাও, সুইচিং করতে চাও, শিশুদের ভাষা শিখতে চাও, গুপ্ত ভাষা শিখতে চাও, তো নিচের দেওয়া এই অপশনগুলির মধ্যে কোন জিনিস সম্পর্কে তোমার অধ্যয়ন করা একেবারে প্রয়োজন, এই কথাই বলা হয়েছে। তো দেখো, সাংস্কৃতিক মনোবিদ্যা, আমরা জানলাম যে এখানে মিক্সিং হবে, সুইচিং হবে, গুপ্ত ভাষা হবে, তো সংস্কৃত কিভাবে আসবে? সাংস্কৃতিক মনোবিদ্যা মানে কি, যেখানে সংস্কৃতি সম্পর্কে, কালচার সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এই অপশনটি আমরা এখানে কেটে দিতে পারি। তারপরে নৃতত্ত্ববিদ্যা, এখানেও আমরা সংস্কৃতি এবং সমাজের কিছু রীতিনীতি সম্পর্কে নিয়ে আমরা সেখানে আলোচনা করে থাকি বা সেখানে শিখে থাকি, তো সেখানে সেই অপশনটিও ভুল হবে। তারপরে সমাজবিদ্যা, আমরা জানি যে সমাজবিদ্যা কি থাকে, সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে, সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়ে থাকে বা ইতিহাস সম্পর্কে আলোচনা হয়ে থাকে, সেটাকে আমরা বলি যে সমাজবিদ্যা। তো আমরা যদি সমাজবিদ্যা পড়ি তাহলে কোন মিক্সিং, সুইচিং, গুপ্ত ভাষা এগুলো কি শিখতে পারবো? অবশ্যই না। ঠিক আছে, সুতরাং এই অপশনটি আমাদের এখানে রং হবে। তারপরে সামাজিক ভাষা তত্ত্ব, এখানে তিনটি অপশন যেহেতু আমরা এলিমিনেট করে দিয়েছি, অটোমেটিক আমাদের এটি বুঝতে হবে না যে এই অপশনটি আমাদের শুদ্ধ হবে। ঠিক আছে, সামাজিক ভাষা তত্ত্ব। ঠিক আছে, তারপরের প্রশ্নটি দেখো, কোন ক্ষেত্রটি বৈসাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণের অংশ নয়? তো এখানে আমাদের প্রথমে প্রশ্ন বুঝতে হবে, তখন আমাদের উত্তরগুলা দিতে একটু সহজ হবে। তো দেখো, বৈসাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণ মানে হলো, যেমন মনে করো আমরা বাংলাতে তুমি এবং বড়দের জন্য আপনি ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে শুধু ইউ ব্যবহার করা হয়। এই যে সেটি হলো, আমরা তুলনা করতে পারি যে বাংলাতে তুমি এবং আপনি ব্যবহার করা হয় এবং ইংরেজিতে শুধু ইউ ব্যবহার করা হয়, এটি আমরা তুলনা করতে পারি এবং তুলনার মাধ্যমে একটি শিশুকে যে কোনো ভাষা শেখাতে পারি। অর্থাৎ দুটি ভাষার মধ্যে যে তুলনামূলক বৈসাদৃশ্যগত তুলনা এবং সাদৃশ্য তুলনাও রয়েছে। অনেক জায়গায় দেখবে যে বাংলার একটি গ্রামারের পার্ট রয়েছে যেখানে ইংরেজি গ্রামারের সাথে মিলে যায়, তো এখানে তুমি সিমিলারিটি দেখাতে পারো, যেখানে সাদৃশ্য দেখাতে পারো, এবং কিছু জায়গায় রয়েছে বৈসাদৃশ্য, তো সেখানে বৈসাদৃশ্য দেখাতে পারো। যেমন মনে করো আমরা যদি বলি কাল, তো এই কাল দ্বারা আমরা বাংলাতে আগামীকাল বোঝাতে পারি বা গতকাল বোঝাতে পারি, কিন্তু ইংরেজিতে এইভাবে নয়। ইংরেজিতে ইয়েস্টারডে বললে গতকাল হবে এবং টুমোরো বললে আগামীকাল হবে, নতুবা ইয়েস্টারডে যদি বলো আই উইল গো ইয়েস্টারডে, তো এইভাবে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে কিছু জিনিস সাদৃশ্য রয়েছে, যেমন সাদৃশ্যের একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন পি, তো পি মানে বাংলাতে প এবং এফ মানে বাংলাতে ফ, কিন্তু বাংলাতে যদি আমি হ বলি তাহলে হর কোনো ইংরেজি কোনো বর্ণ নেই, ইংরেজি কোনো লেটার্স নেই, তো এখানে আমরা বৈসাদৃশ্য দেখাতে পারি এবং যেখানে সাদৃশ্য রয়েছে সেখানে সাদৃশ্য দেখাতে পারি। তো এখানে প্রশ্ন বলেছে যে কোন ক্ষেত্রটি বৈসাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণের অংশ নয়, অর্থাৎ কোন, এখানে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটি আমরা বৈসাদৃশ্যগত ভাবে তুলনা করতে পারি না, সেই জিনিসের কথা বলা হয়েছে। যেমন ধ্বনিতাত্ত্বিক আমরা অবশ্যই করতে পারি, কারণটি হলো আমরা বলতে পারি যে ইংরেজি সাউন্ড যেগুলো রয়েছে এগুলার সাউন্ড আলাদাভাবে উচ্চারণ হয়, এবং বাংলা যেগুলো রয়েছে এবং এই বাংলার যে বর্ণগুলা রয়েছে এইগুলার সাউন্ড আলাদাভাবে হয়। সেই যে একটু বৈসাদৃশ্য রয়েছে, এই বৈসাদৃশ্যের মধ্যে আমি তুলনা করতে পারি যে ইংরেজির উচ্চারণ এভাবে হয় এবং বাংলার উচ্চারণ ওইভাবে হয়, তো এটা আমরা তুলনা করতে পারি। তার মানে এই অপশনটি হবে না, এখানে নয় যেহেতু বলা হয়েছে, সুতরাং এই অপশনটি হবে না, অর্থাৎ এটি তুলনা করা যায়, সুতরাং এই অপশনটি হবে না। ঠিক আছে, তারপরে অবিধানিক, তো অবিধানিক ভাবে যেমন মনে করো একটি শব্দ আমি বললাম যে একটু আগে যে বলেছিলাম যে তুমি, এবং ইংরেজিতে আমরা বলি ইউ, এবং আমরা বাংলাতে আপনিও বলতে পারি। তো সেই জিনিসটার কথা বলেছে যে অবিধানিক ভাবেও আমরা কিন্তু শব্দের যে মূল অর্থ রয়েছে সেই মূল অর্থের ক্ষেত্রেও কিন্তু আমরা বৈসাদৃশ্যগত তুলনা করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা তুলনা করে দিলাম। তারপরে শব্দার্থ তাত্ত্বিক, শব্দের অর্থের সাথে আমরা বৈসাদৃশ্য করতে পারি কিনা সেটা দেখবো।
তো দেখো একটু আগে আমি বলেছিলাম যে গতকল্য, আমরা বাংলাতে যদি বলি কাল, তাহলে সেখানে গতকল্য বোঝাতে পারে, আবার আগামীকল্য বোঝাতে পারে। কিন্তু ইংরেজিতে ইয়েস্টারডে এবং টুমরো বলতে হবে। এই যে শব্দের অর্থের যে বৈসাদৃশ্য রয়েছে, সেটাও কিন্তু আমরা তুলনা করতে পারি, সুতরাং সেই অপশনটি আমাদের জন্য হবে না। তারপরে বাক্যরীতি, তো বাক্যরীতির ক্ষেত্রেও আমরা কিন্তু তুলনা করতে পারি। যেমন আমরা বলতে পারি যে বাংলা বাক্যতে আমরা কি বলি যে আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এখানে সাবজেক্ট অবজেক্ট তারপরে বার বলা হয়েছে, কিন্তু ইংরেজিতে সাবজেক্ট বার তারপরে অবজেক্ট বলা হয়। তো এইগুলা দিয়ে আমরা বৈসাদৃশ্যের তুলনা করতে পারি। তো এখানে এক্ষেত্রে এই অপশনটিও শুধু হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব অপশনটি কিন্তু হয়ে যায়, অর্থাৎ বৈসাদৃশ্যভাবে আমরা তুলনা করতে পারি। কিন্তু এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে নয়, আমরা কোনটা তুলনা করতে পারি না, সেই অপশনটি আমাদেরকে চুজ করতে হবে। এখন এখানে যেহেতু দেখেছি আমরা সবগুলা তুলনা করতে পারছি, তাহলে কোন অপশনটি দেবো? সুতরাং তোমাদের যে সিটেটের অফিসিয়াল আনসার কি মতে এখানে অপশন 2 দেওয়া হয়েছে, কিন্তু কেন জানি না সেই অপশনটি দেওয়া হয়েছে। আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তো যাই হোক, তোমরা একটু ট্রাই করে দেখবে যে আসলে এই অপশনটি কেন দেওয়া হলো। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হলো, আপনি দেখলেন যে আপনার ইংরেজি ভাষার শিক্ষক ক্লাসে স্বচ্ছন্দে মাতৃভাষা ব্যবহার করছেন, তিনি কোন পদ্ধতির ব্যবহার করছেন? শোনা বলা, ব্যাকরণ অনুবাদ, সংগঠিত মৌখিক পরিবেশ, প্রত্যক্ষ। তো এখানে প্রশ্ন যদি ভালো করে পড়ো তাহলে উত্তর এমনিতেই দিতে পারবে। তো দেখো এটি একটি সহজ কোয়েশ্চন। আপনি দেখলেন যে আপনার ইংরেজি ভাষা শিক্ষক ক্লাসে স্বচ্ছন্দে মাতৃভাষা ব্যবহার করছেন। তো একজন শিক্ষক নিজের ইচ্ছায় এবং আনন্দে বা এমনিতেই নর্মালি তিনি মাতৃভাষা ইউজ করতেছে। তো সেখানে তিনি কোন পদ্ধতির ব্যবহার করছেন? তো আমরা জানি যে বিভিন্ন ধরনের ভাষা শিক্ষণের পদ্ধতি রয়েছে, গ্রামার ট্রান্সলেশন মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি বা কমিউনিকেশন অ্যাপ্রোচ, আরো বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। তো এই পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিটি এখানে তিনি অ্যাপ্লাই করেছেন? তো আমাদেরকে জানতে হবে যে আসলে এখানে প্রথম অপশনটি আমরা অটোমেটিক কেটে দিতে পারি। তো দেখো, শোনা বলা, এখানে শোনা বলা তো যে কোনোটি হতে পারে। যেমন তিনি ইংরেজিতে কথা বলছেন, মাতৃভাষা না হয় অন্য ভাষায় কথা বলছেন, তো এখানে শোনা হলো, বলা হবে। তো এখানে কি, তার মানে এই অপশনটি এই প্রশ্নের সাথে মিল খাচ্ছে না, সুতরাং প্রথম অপশনটি আমরা অটোমেটিক কেটে দিতে পারি। তারপরে হলো ব্যাকরণ অনুবাদ, তারপরে সংগঠিত মৌখিক পরিবেশ। এখানে সংগঠিত মৌখিক পরিবেশ তো অটোমেটিক হবে, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করুন। একজন শিক্ষক ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছেন বা বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন, যে কোনো জিনিস নিয়ে আলোচনা করেন, তো সেখানে তো সংগঠিত মৌখিক পরিবেশ হবেই। তো সেখানে তো মৌখিকভাবে আলোচনা চলছে, মৌখিকভাবে কথাবার্তা চলছে, তো এবং সংগঠিতভাবেই হচ্ছে, সুতরাং সেখানে সংগঠিত মৌখিক পরিবেশ অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো সেই অপশনটিও আমাদের এখানে কোনো সেন্স দিচ্ছে না, তো এটা কেটে দিলাম। তারপরে প্রত্যক্ষ পদ্ধতি, তো প্রত্যক্ষ পদ্ধতি সম্পর্কে আমি একটু বলে দিই, তখন এটি ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যক্ষ পদ্ধতি এমন একটি পদ্ধতি যেখানে কোনো একটি ভাষা যখন শেখানো হয়, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ আমরা যখন শেখাই, যেমন মনে করো আমি, আমার মাতৃভাষা হলো বাংলা, তো আমি যদি শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখাতে চাই, তাহলে আমি মাতৃভাষার ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমি ইংরেজি শেখাচ্ছি, অর্থাৎ মানে আমি ইংরেজিতেই কথা বলবো এবং তারা আমাকে রিপ্লাই দিবে ইংরেজিতে। অর্থাৎ যেই ভাষা শেখাতে চাই সেই ভাষায় কিন্তু আলোচনা করে সেই ভাষা শেখাতে হবে। ঠিক আছে, তো সেটাকে বলা হয় ডিরেক্ট পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। তো এটি হবে না। তার মানে একটি অপশন আমাদের কাছে বেঁচে থাকলো, সেটি হলো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। তো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি হলো সব থেকে প্রাচীন পদ্ধতি, এবং সেই পদ্ধতির 4-5টি বৈশিষ্ট্য হলো, বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো যে এটিতে মাতৃভাষা ব্যবহার করা হয়, মাতৃভাষার মাধ্যমে সেই ভাষাটি শেখানো হয়, এবং সেখানে গ্রামারের ব্যবহার করা হয়, এবং সেখানে দ্বিতীয় ভাষা শেখানো হয়, এবং বাক্যের অনুবাদ করানো হয়, পাঠের অনুবাদ করানো হয়, কিছু বাক্য মুখস্থ করানো হয়, বিভিন্ন জিনিস এখানে ব্যবহার করা হয়। তো এখানে আমাদের যে এই প্রশ্নের মধ্যে আমাদের যে অপশনটি চাই সেটি হলো যে মাতৃভাষার ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ মনে করে একজন শিক্ষক ইংরেজি শেখাচ্ছেন, তো সেখানে ইংরেজি একটি সেন্টেন্স লিখে দিলেন, এবং তারই সাথে সাথে তিনি বাংলা সেন্টেন্সও লিখে দিবেন, যেমন আই ইট রাইস, তিনি নিচে লিখে দিলেন যে আমি ভাত খাই। এই এখানে তিনি মাতৃভাষাও ব্যবহার করছেন, আবার শেখাচ্ছেন কিন্তু ইংরাজি। সেই কথাই বলা হচ্ছে, যদি এরকম কোনো জিনিস এইভাবে যদি কোনো শিক্ষক তার ক্লাসে মাতৃভাষা ব্যবহার করে অন্য ভাষা শেখানোর ক্ষেত্রে, তাহলে সেটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির মধ্যে আসবে। ঠিক আছে, তো এখানে এই অপশনটি আমাদের শুদ্ধ হয়ে যাবে। তারপরে কোনো বিশদ বিবরণ যুক্ত না করে সংক্ষিপ্তভাবে লেখনের যোগ্যতা, যার দ্বারা স্পষ্ট ও যথাযথ বর্ণনাকে উপেক্ষা করা যায়, তাকে বলা হয় সংক্ষেপীকরণ, পদ্ধতি লিখন, নোট নেওয়া, নোট প্রস্তুত করা। তো এখানে দেখো, কোনো একটি বিশদ বিবরণ যুক্ত না করে, অর্থাৎ লম্বা একটি কেউ ভাষণ দিচ্ছে, সেই ভাষণটি বা সেই একটি পাঠ করছে, সেই পাঠটি সে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সে লিখেনি বা সে সেটি বর্ণনা করেনি।
এবং সেগুলাকে উপেক্ষা করে, অর্থাৎ সেখান থেকে এই যে লম্বা একটা, মনে করো একটি লম্বা পাঠ রয়েছে, সেই লম্বা পাঠটি সে সম্পূর্ণভাবে লিখেনি, সে সংক্ষেপে লিখেছে, সংক্ষেপে কিছু সারাংশ লিখেছে, কিছু কোড লাইন লিখেছে, সেই কোড লাইনের মাধ্যমে সে কিন্তু সেই সম্পূর্ণ স্টোরিটি মনে রাখতে বা সেই স্টোরিটি এক্সপ্লেন করতে কিন্তু সে কিন্তু সক্ষম হয়ে যায়। তো এই জিনিসটাকে কি বলা হয়? তো এখানে যেহেতু প্রশ্নতেই বলে দেওয়া হয়েছে সংক্ষিপ্তভাবে লিখুন, তার মানে কি হবে? সংক্ষেপীকরণ। ঠিক আছে? তো এখানে এই অপশনটি আমাদের শুদ্ধ হয়ে যাবে। তবে কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে বিভিন্ন সময় এইভাবে বলা হয় যে কোনো একটি বিশদ বিবরণে, যেখানে আমরা আমাদের সংক্ষিপ্তকরণের জন্য আমরা ছোট, ছোট কাজ করে থাকি বা আমাদের মনে রাখার জন্য আমরা খাতায় লিখে থাকি বা নোট করে থাকি। তো সেগুলাকে কি বলা হয়? আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। এই পোরশন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে অলরেডি। তো সেখানে আমরা বলতে পারি যে নোট নেওয়া বা নোট প্রস্তুত করা। টোকা নেওয়া, বিশেষ করে আমরা টোকা নেওয়া, এই অপশনটা শুদ্ধ হয়ে থাকে। কিন্তু এখানে যেহেতু সংক্ষিপ্তভাবে লিখনের কথা বলা হয়েছে, সুতরাং আমাদের এখানে এই অপশনটি শুদ্ধ হবে। কিন্তু এই অপশনটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কারণ এই অপশনটি আমি প্রথমবারের জন্য দেখলাম যে এই অপশনটি শুদ্ধ হচ্ছে। নতুবা প্রত্যেকটি প্রশ্ন সলভে তোমরা পাবে যে নোট নেওয়া, এটি হলো শুদ্ধ উত্তর। ঠিক আছে? বা নোট প্রস্তুত করা বা অন্য একটি শব্দ ব্যবহার করবে, সেটি শুদ্ধ হবে। কিন্তু এক্ষেত্রে এই অপশনটি শুদ্ধ দেওয়া হয়েছে অফিসিয়াল আনসার কি মতো, এবং পরবর্তীতে আমি এনালাইজ করে দেখেছি যে এই অপশনটি শুদ্ধ। ঠিক আছে? তারপরের প্রশ্ন হলো স্বরগত প্রকাশভঙ্গি কিসের দ্বারা সঠিকভাবে বিচার করা যায়? স্বরের গতি, শব্দ নির্বাচন, স্বরের আবেগ, কণ্ঠগত চিন্তাধারার অভিব্যক্তি। এখন দেখো, স্বরগত প্রকাশভঙ্গি, একটি শিশু কোনো কিছু গান গাইছে বা কবিতা বলছে বা অন্য কিছু আবৃত্তি করছে। তো সেখানে আমরা স্বরগত প্রকাশভঙ্গি পরীক্ষা করতে চাইছি। তো এখানে আমরা কিভাবে বিচার করব যে তার স্বরভঙ্গিটি ভালো বা সুন্দর বা মিষ্টি, এটি আমরা কিভাবে প্রমাণ করব, কিভাবে আমরা চেক করব, সেটাই বলা হয়েছে। তো যেহেতু বলা, প্রশ্নতেই উত্তর দেওয়া হয়ে গেছে। তো দেখো, স্বরগত প্রকাশভঙ্গি কিসের, অর্থাৎ স্বরগত প্রকাশভঙ্গি তার স্বরের যে এই যে তার উচ্চারণ যেগুলো রয়েছে, সেইগুলোর প্রকাশভঙ্গি কিভাবে সে প্রকাশ করতেছে, সেই বিষয়টা আমরা এখানে জাজ করব। ঠিক আছে? তো এখানে কি হবে? স্বরের গতি। স্বরের গতি হবে না, কারণ স্বর কিভাবে সে স্পিডে বলছে কি আস্তে বলছে, সেগুলো আমাদের দেখার বিষয় নয়, বরং এখানে স্বরগত প্রকাশভঙ্গির কথা বলা হচ্ছে। কিভাবে স্বরগুলা সে প্রকাশ করতে পারছে, কিভাবে সে অন্যদেরকে শোনাচ্ছে, সেই বিষয়ের উপর আমাদের মনোনিবেশ করতে হবে। সুতরাং এখানে এই অপশনটি ভুল হবে। ঠিক আছে? তবুও কিছু জন্য আমি রেখে দিলাম। তার পরবর্তী অপশনগুলো পড়ি। শব্দ নির্বাচন, এখানে যেহেতু স্বরগত প্রকাশভঙ্গির কথা বলা হয়েছে, সুতরাং শব্দ নির্বাচন তো হবেই না, এই অপশনটি আমরা অটোমেটিক কেটে দিতে পারি। তারপরে স্বরের আবেগ, কণ্ঠগত চিন্তাধারার অভিব্যক্তি। কণ্ঠগত চিন্তাধারা যেটি রয়েছে, সেটি এই যে একটি শিশু যখন কবিতা আবৃত্তি করছে বা গান আবৃত্তি করছে, গান গাইছে, সেখানে কণ্ঠগত যে চিন্তাধারা রয়েছে, সেটি অটোমেটিক আমাদের স্বরের আবেগের মধ্যেই চলে আসবে, এবং প্রশ্নতেই বলা দেওয়া হয়েছে যে স্বরগত প্রকাশভঙ্গি কিভাবে প্রকাশ করতে, সেই জিনিস আমাদেরকে পরীক্ষা করতে হবে। সুতরাং স্বরের আবেগের উপর যদি আমরা পরীক্ষা চালাই, তাহলে সেটি নির্ভুলভাবে পরীক্ষা করতে পারবো। কারণ স্বরের আবেগ কিভাবে বলছে, একজন গায়ক যখন গান গাইবে বা একজন গীতিকার যখন গীত গাইবে, তখন দেখবে তার একটি সেন্টেন্সের সাথে অপর সেন্টেন্সের কিভাবে মিল রয়েছে, বা একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সে মিল রাখে, এবং সুর কখনো সে নিচু করে, কখনো উঁচু করে, কখনো স্পিড করে, কখনো থামিয়ে বলে, এইভাবে বিভিন্ন ধরনের ভঙ্গি করে। তো সেই কথাই বলা হয়েছে, স্বরের আবেগের কথা বলা হয়েছে। এই জন্য স্বরের গতি এখানে শুদ্ধ হবে না। স্বরের গতি দিয়ে আমরা কি করবো? স্পিডে বলছে, না হলে আস্তে বলছে, কিন্তু এখানে সবকিছু হচ্ছে। ঠিক আছে? এখানে আসতে হচ্ছে, স্পিডে হচ্ছে। তাছাড়া মেইন যে পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে স্বরের আবেগ। সে কিভাবে বলতেছে, সে একটি লাইন হয়তো কাদার ভান করে করে সে বলছে, এমন ভাবে সুর দিচ্ছে, আরেকটা একটু ফুর্তি সুরে বলছে, আরেকটা একটু উঁচু সুরে বলছে, আর একটু ধিমে বলছে। তো বিভিন্ন ধরনের যে ভঙ্গি রয়েছে, সেটির দ্বারা আমরা প্রমাণ করতে, সেটি যদি আমরা চেক করতে চাই, তাহলে সেই স্বরের আবেগের উপর আমাদেরকে মনোনিবেশ করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে একটি ক্লাসরুমে বসার ব্যবস্থা শিথিল হওয়া উচিত। কারণ আমরা জানি যে একটি ক্লাসরুমে যখন আমরা যাই, তখন ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হয়। অর্থাৎ শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্থানে নিয়ে আমরা বিভিন্নভাবে বসাতে হয়। ঠিক আছে? তো ক্লাসরুম ম্যানেজমেন্ট আমাদের প্রাথমিক দায়িত্ব হিসাবে থাকে একটি ক্লাস শুরু করার আগে। ঠিক আছে? তো এখানে প্রশ্নতে বলা হয়েছে যে একটি ক্লাসরুমের বসার ব্যবস্থা শিথিল হওয়া উচিত, ঠান্ডা হওয়া উচিত, নরমাল হওয়া উচিত, সাধারণ হওয়া উচিত, স্বাভাবিক হওয়া উচিত। তো সেটির কারণ কি? সেই প্রশ্নটি বলা হয়েছে। তো প্রথম অপশনটি, এটি শিশুদের একটি নির্দিষ্ট দলে বন্ধুত্ব রাখা থেকে প্রতিরোধ করবে। আচ্ছা, এখানে এই অপশনটি শুদ্ধ মনে হচ্ছে। তারপরে এটি খুব সহজে বিভিন্ন দলের সঙ্গে সংযোগ সাধন, যুগ্মভাবে এবং সামগ্রিক শ্রেণীকার্যের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে, এটি শুদ্ধ মনে হচ্ছে। এটি শিশুদের যেখানে খুশি এবং যখন খুশি তাদের বসার জায়গা পরিবর্তন স্বাধীনতা দেবে, এটি তো কখনোই হতে পারে না। আপনারা এই অপশনটি পড়ে নিশ্চয়ই রিজেক্ট করে দিয়েছেন। তো শিশুদের যেখানে খুশি সেখানে বসবে, এটা কি ওই এই প্রশ্নের আসল চাওয়া? তার মানে এই অপশনটি আমরা কেটে দিতে পারি। তারপরের অপশনটি হলো, এটি শিক্ষককে তার ক্লাসরুমে সাম্যতা আনতে সাহায্য করবে। আচ্ছা, এটা কিছুজনের জন্য আমরা রেখে দিলাম। কিন্তু এই তিনটি অপশন যেহেতু শুদ্ধ মনে হচ্ছে, তো তিনটি তো আমরা শুদ্ধ বলতে পারি না।
ঠিক আছে, যদি নয় বলতো তাহলে এই অপশনটি আমরা শুদ্ধ করে দিতাম অটোমেটিক। কিন্তু এখানে যেহেতু নয় বলেনি, সুতরাং আমাদের এই তিনটির মধ্যে নির্বাচিত করতে হবে কোন অপশনটি শুদ্ধ। তো এখানে আমরা দেখতে পারি যদি এটি খুব সহজে বিভিন্ন দলের সঙ্গে সংযোগ সাধন যুগ্মভাবে এবং সামগ্রিক শ্রেণীকার্যের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে, এই অপশনের মধ্যে কিন্তু বাকি অপশনগুলো ঢুকে রাখা হয়েছে। যেমন দেখো, একজন শিক্ষককে তার ক্লাসরুম সাম্যতা আনতে সাহায্য করবে, সাম্যতা আসবে কারণ একটি ক্লাসে ইকুয়ালিটি আসবে। কিভাবে আসবে? যখন তারা দলের সঙ্গে সংযোগভাবে যুগ্মভাবে বা সামগ্রিকভাবে কার্যকলাপ চালাবে, তখন তাদের অটোমেটিক তো এখানে সাম্যতা এসে যাবে, সমতা এসে যাবে, ইকুয়ালিটি এসেই যাবে। তাহলে এই অপশনটি আমাদের এখানে রাখার কোনো এক্সট্রা প্রয়োজন নেই। তারপরে এটি শিশুদের একটি নির্দিষ্ট দলের সাথে আচ্ছা, এখানে আমি প্রথমে পড়তে ভুল করে ফেলেছি। এখানে একটি নির্দিষ্ট দলের সাথে, নির্দিষ্ট যেহেতু বলে দিয়েছে, এখানেই বলা আমরা বুঝতে পারছি যে নির্দিষ্ট দল কিভাবে হবে। সবার সাথে যেহেতু আমাদেরকে মিলতে হবে, একই ছাদের নিচে আমরা সবাই একসাথে পড়তে হবে। আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে হবে, ইনক্লুড করতে হবে শিক্ষার্থীদেরকে। তো সেখানে আমরা নির্দিষ্ট দল কিভাবে বলবো? সুতরাং এটি তো প্রথমেই রিজেক্ট করা উচিত ছিল। আমি প্রশ্ন এই অপশনটি পড়তে একটু ভুল করে ফেলেছিলাম, সুতরাং এই অপশনটি রেখে দিয়েছিলাম। যাই হোক, এই অপশনটি এখন আমি রিজেক্ট করে দিয়েছি। আর এই অপশনটি এই অপশনের মধ্যে ঢুকে পড়ে, সুতরাং আমরা বলতে পারি যে এই অপশনটি এখানে শুদ্ধ হবে। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হলো প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের জন্য কোন বিষয়ে জোর দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ? অর্থাৎ প্রাথমিক স্তরের যে শিশুরা রয়েছে, মনে করো তোমার একটি শিশু যেটি প্রাথমিক স্তরের, সেই শিশুর পঠন দক্ষতা তুমি মূল্যায়ন করবে। তো তুমি কোন জিনিসের উপর জোর দিবে, অর্থাৎ কোন জিনিসের উপর লক্ষ্য রাখবে যে একটি শিশুর পঠন দক্ষতা বিকাশ হচ্ছে কিনা বা তার অবনতি হচ্ছে কি উন্নতি হচ্ছে, সেই জিনিসটা তুমি নির্বাচন করতে চাইছো, সেই জিনিসটা তুমি পরীক্ষা করতে চাইছো। তো তুমি কোন জিনিসের উপর সব থেকে বেশি গুরুত্ব দিবে, সেই জিনিসের কথা বলা হয়েছে। তো দেখো, প্রথমে ব্যঞ্জন বর্ণের অক্ষর চিহ্নিত করতে পারা, এখানে এই অপশনটি আমাদের শুদ্ধ হবেই না। কারণটি হচ্ছে যে পঠন দক্ষতা মূল্যায়ন করছি আমি এখানে, তো এখানে শুধু যে ব্যঞ্জনবর্ণ শিশু চিনতে পারছে কিনা এটির উপর যদি ভিত্তি করে আমি তাকে পরীক্ষা করি, তাহলে পঠন দক্ষতার মূল্যায়ন হবেই না। সুতরাং সেই অপশনটি আমরা এখানে কেটে দিতে পারি। তারপরে বিরাম চিহ্নের ব্যবহার, একটি শিশুর পঠন দক্ষতা যখন আমরা মূল্যায়ন করতে যাই, তখন সে বিরাম চিহ্ন শুদ্ধ করে ব্যবহার করতে পারতেছে কিনা, সেই জিনিসের উপর আমরা কখনোই লক্ষ্য দেই না। ঠিক আছে, তার চেয়ে আরো বিশেষ গুরুত্বপূর্ণ আরো অনেক জিনিস রয়েছে, সেই জিনিসের উপর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, সুতরাং সেই অপশনটি আমাদের এখানে রং হবে। তারপরে সাবলীল পাঠ এবং বুঝে পড়া, এই দুটি অপশন কিন্তু আসলে শুদ্ধ, কিন্তু এই দুটির মধ্যে আমরা দুটি তো শুদ্ধ বলতে পারি না, সুতরাং এটিকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। কোন অপশনটি আমরা নির্বাচিত করব? তো দেখো, যেহেতু বলে দেওয়া হয়েছে যে প্রাথমিক স্তরের পঠন দক্ষতা আমরা মূল্যায়ন করতে চাই, তো সেখানে আমাদের কোন জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ হবে যে একটি শিশুর পঠন দক্ষতা বিকাশ হচ্ছে কিনা বা অবনতি হচ্ছে কিনা, সেই জিনিস আমরা পরীক্ষা করতে চাইছি। তো কোন জিনিস আমাদের জন্য, কোন জিনিস বা কোন দিক সম্পর্কে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শিশু সেই মূল্যায়ন করার ক্ষেত্রে? তো এখানে সাবলীল পাঠের চেয়ে আরো বেশি অগ্রাধিকার পেয়ে থাকে বুঝে পড়া। ঠিক আছে, একটি শিশু বুঝে পড়তে পারতেছে কিনা, যখন তুমি কোনো একটি চ্যাপ্টার সম্পর্কে বা কোনো একটা কবিতা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তখন সে বলতেছে, দেখে দেখে সে রিডিং করতেছে মনে করো, তো সেখানে সে বুঝে পড়তেছে কিনা সেই জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে। বরং এই যে সাবলীল পাঠ যেটি রয়েছে, সেই সাবলীল পাঠের চাইতে বুঝে পড়াটা বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু আসলে এই অপশনগুলোর চাইতেও আরো গুরুত্বপূর্ণ ছিল, যেমন শুদ্ধ উচ্চারণের সাথে সাথে শিশু পাঠ করে যাওয়া, সেটি প্রাথমিক স্তরের শিশুদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে লাউড রিডিং সম্পর্কে, লাউড রিডিং হলো যেখানে আমরা শিশুরা বা ব্যক্তিরা সাউন্ড দিয়ে দিয়ে পড়াশোনা করে, এবং সেই সাউন্ড দিয়ে সেই যে লাউড রিডিং যেটি রয়েছে, সেটি প্রাথমিক লেভেলের ছাত্রছাত্রীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পঠন আমরা বলে থাকি। কারণ সেখানে তাদের ফ্লুয়েন্সি আসে এবং কি হয়, তারা ভালো করে শব্দগুলোর উচ্চারণ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লাউড রিডিং হলো প্রাথমিক স্তরের শিশুদের জন্য সব থেকে ভালো রিডিং। তো এখানে বুঝে পড়া যেহেতু বলা হয় যে প্রাথমিক লেভেলের শিশুরা হয়তো নাও বুঝতে পারে পড়ার সময়, তো সেই দিক দিয়ে যদি লক্ষ্য রাখো তাহলে সঠিক মূল্যায়ন হবে না। সুতরাং এই অপশনটির চাইতেও আরো ভালো অপশন ছিল, কিন্তু যেহেতু দেওয়া হয়নি, সুতরাং আমরা বলতে পারি যে সাবলীল পাঠের চাইতে বুঝে পড়াটা আমাদের এখানে বেটার হবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে এই অপশনটি শুদ্ধ বলতে পারি। ঠিক আছে, তারপরে সক্রিয় সংযোগ সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন, সক্রিয় সংযোগ সাধন মানে অ্যাক্টিভ কমিউনিকেশন নিশ্চিত করার জন্য প্রয়োজন কি, সেই অপশনগুলির মধ্যে আমাদেরকে নির্বাচিত করতে হবে। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান অপরের সঙ্গে সংযোগ সাধন বজায় রাখা, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। চলাফেরা এবং ভাবের আদান প্রদান বজায় রাখা, সেটিও মেনে নিলাম। তোমার মনে যা আসবে তা বলতে থাকা, এটি কিভাবে হবে? সক্রিয় সক্রিয় সংযোগ সাধন নিশ্চিত হবে, অর্থাৎ অ্যাক্টিভ যোগাযোগ সেটি নিশ্চিত করব। একটি স্কুলে মনে করো একজন শিক্ষক চাইছেন যে সব সময় যোগাযোগ যাতে একে অন্যের সাথে যোগাযোগ রাখে, যেখানে ভাষার বিকাশ হবে, তো সেই জিনিস তিনি নিশ্চিত করতে চাইছেন, সেই জিনিস তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন। তো সেখানে কি প্রয়োজন হবে? শিশুর যা মনে আসবে তা বলতে বলতে দেওয়া, না, এটা কখনোই করতে পারে না। সুতরাং এই অপশনটি আমরা কেটে দিতে পারি। অপরের কথা আগে শোনা, ঠিক আছে, তো এটাও আমরা রেখে দিতে পারি। কিন্তু এই সবগুলো অপশন তো আমরা এই অপশন ছাড়া বাকি অপশনগুলো আমরা মোটামুটি ভাবে ভালো দেখতে পাচ্ছি। তো এইগুলোর মধ্য থেকে একটিকে নির্বাচিত করতে হবে। তো দেখো, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অপরের সঙ্গে সংযোগ সাধন বজায় রাখা,
মনে করো 10 মিনিট পর পর তুমি তার সাথে কথা বলবে, 10 মিনিট পর পর একে অন্যের সাথে গল্প করবে, এই ধরনের যদি আমরা আলাপ আলোচনার একটি পরিবেশ তৈরি করে দিই, তাহলে সেখানে কি অ্যাক্টিভ সংযোগ সাধন নিশ্চিত করা যাবে? না, এটা কখনোই হতে পারে না, কারণ একটু পর পর কথা বলবে। তো এটা কিভাবে হলো? অ্যাক্টিভ সংযোগ সাধন হতে হবে। তো এখানে অ্যাক্টিভলি যদি আমরা করতে চাই, তাহলে কিছুক্ষণ পর পর যদি অনুমতি দেওয়া হয়, কিছুক্ষণ পর পর কথা বলে, তাহলে এটি কেমন কেমন লাগছে? তো সেটা ওড ওড লাগছে, সুতরাং আমরা এই অপশনটি এখানে কেটে দিতে পারি। তারপর চলাফেরা এবং ভাবের আদান প্রদান বজায় রাখা, এই অপশনটি আমাদের জন্য অনেকটি ভালো। কিন্তু এখানে প্রশ্নে দেখো, সক্রিয় সংযোগ সাধন নিশ্চিত হবে, অ্যাক্টিভ কমিউনিকেশন নিশ্চিত করতে হবে। তো সেখানে আমাদের প্রয়োজন হবে সব থেকে বেশি অপরের কথা আগে শোনা। অর্থাৎ যদি বক্তা কি বলছে সেই জিনিস আমি যদি অ্যাক্টিভলি রিপ্লাই করতে চাই, তাহলে ভালো করে মনোযোগ সহকারে আমাকে শুনতে হবে। অর্থাৎ অপরের কথা আমাকে প্রথমে শুনতে হবে, তখন আমি রিপ্লাই করতে পারবো। না হলে কি হবে, আমি রিপ্লাই করতে পারবো না। চলাফেরা এবং ভাবের আদান প্রদান, সবসময় আমরা ভাবের আদান প্রদান করি। আমি একটা কথা বললাম, সে অপরটি রিপ্লাই দিল, সেটা ভালো কথা, সেটা ঠিক আছে, কিন্তু তার চাইতেও আরো ভালো অপশন আমাদের কাছে আছে। অপরের কথা আগে শোনা, অপরের কথা যখন আমি ভালো করে শুনবো, তখন অটোমেটিক আমি রিপ্লাই করতে পারবো। তার মানে আদান প্রদান তো এখানেই আছে, এখানে আছে। অপরের কথা আগে যখন শুনবো, তার মানে আমি রিপ্লাই করবো, তার মানে আদান প্রদান হবে এবং চলাফেরা একই সাথে হবে। তার মানে এই অপশনটি এখানে এসে যাবে। কিন্তু এখানে একটু অগ্রগতিকার এই অপশনটি কেন পাচ্ছে? কারণ অপরের কথা আগে শোনা। আমরা বিভিন্ন সময় দেখি যে নিউজ চ্যানেলে বসার পর বিভিন্ন সময় ডিবেট হয়ে থাকে। তো একজন এই দিক থেকে বলছে, একজন ওই দিক থেকে বলছে, কি বলছে, কে কার কথা কি বলছে কিছুই বোঝা যায় না, এমনটা হয়ে যায়। ঠিক আছে? তো এইভাবে যাতে না হয় আদান প্রদানের সাথে সময়, কিন্তু এখানে কিন্তু এইভাবে হবেই না। কারণ অপরের কথা আগে শুনবে যখন, তখন তুমি মনোযোগ দিয়ে শুনবে এবং রিপ্লাই দিবে সেই অনুসারে। ঠিক আছে? তো এই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হবে। তারপরে ইংরেজি ব্যাকরণ শিক্ষণের মূল উদ্দেশ্য হলো, ইংরেজি ব্যাকরণ শিখতে চাইছো, তো এই ব্যাকরণ শেখার মূল উদ্দেশ্য কি? আমাদের ধারণার মৌলিকতা বৃদ্ধিকরণ। ঠিক আছে, এটি মেনে নিলাম। বক্তব্য এবং লেখনে যৌক্তিকভাবে এবং সঠিকভাবে ধারণার প্রকাশমূলক যোগ্যতার বিকাশ সাধন, এই অপশনটি এখানে শুদ্ধ হবে। এখানে পড়তে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এই অপশনটি নিশ্চয় শুদ্ধ হবে। নিয়মাবলী মুখস্থ তো আমরা চাইছি, মুখস্থটি হলো নেগেটিভ। এবং ব্যাকরণের ক্ষেত্রেও আমরা নিয়ম মুখস্থ করানো চাইতে, বরং প্র্যাকটিক্যালি যেখানে ইউজ হবে সেখানে নিয়মগুলো আমরা যদি বলে দিই, তাহলে সেটি সব থেকে বেটার হয় ব্যাকরণ শেখার, ব্যাকরণ শিক্ষা দেওয়ার সিস্টেম হিসেবে আমরা সেটিকে সব থেকে ভালো পদ্ধতি হিসেবে মেনে নিই। তো নিয়মাবলী মুখস্থ করাতে পারি না আমরা, সুতরাং এই অপশনটি আমরা এখানে কেটে দিলাম। পাঠে উৎসাহ বিকাশ সাধন, পাঠে উৎসাহ, এখন যদি শিশু গ্রামার শিখে বা নাইবা শিখে, তাহলে তার পাঠে যে পড়ার যে উৎসাহ যেটা রয়েছে, সেটা সে গ্রামার না শিখলেও হয়তো হতে পারে। যেমন মনে করো আমি বাংলার কোনো গ্রামার পড়িনি, কিন্তু বাংলা রিডিং পড়তে শিখলাম, বাংলা বুঝলাম, তো সেখানে আমার যে পাঠ করার যে উৎসাহ যেটা, সেটা বাড়তে পারে, আমার মজা লাগতে পারে। আমি বিভিন্ন কবিতা আমি পড়তে পারি, উপন্যাস পড়তে পারি। তো সেখানে এই যে ব্যাকরণ শিক্ষণের যে মূল উদ্দেশ্য, যে পাঠে উৎসাহ দেওয়া, সেটা তো কখনোই হতে পারে না। ঠিক আছে? সুতরাং এই অপশনটি আমরা কেটে দিলাম। তো আমি প্রথমে যে অপশনটি বললাম শুদ্ধ, সেই অপশনটি এখানে শুদ্ধ হয়ে যাবে, কারণ এখানে বক্তব্য এবং লেখনের যৌক্তিকভাবে আমরা যা বলবো, যা লিখবো, সেগুলা যৌক্তিকভাবে, নির্ভুলভাবে আমরা প্রকাশ যাতে করতে পারি, সেটাই আমাদের ব্যাকরণ শেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে? তো এটি একটি সহজ প্রশ্ন ছিল, নিশ্চয় তোমরা নিজে থেকে করতে পেরেছো। তারপরে আরো দুটি প্রশ্ন রয়েছে। প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে লেখন দক্ষতা বিকাশের ক্ষেত্রে একজন শিক্ষক কোন বিষয়ে লেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ করা উচিত? তো দেখো, প্রথমে হলো জাতীয় বিষয়, তারপরে হলো ধর্মীয় বিশ্বাস, তারপরে ব্যক্তিগত জীবন, তারপরে সামাজিক সমস্যা। তো প্রশ্নতে আমাদেরকে বলা হয়েছে যে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে লেখন দক্ষতা বিকাশের ক্ষেত্রে, প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের লেখনের বিকাশ হবে এমন উদ্দেশ্য নিয়ে আমি কোনো একটি প্রজেক্ট করতে চাইলাম বা কোনো একটি কাজ করতে চাইলাম। তো সেখানে আমি কোন বিষয় লেখার জন্য ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা উচিত, কোন বিষয় শিশুদেরকে আমি বলবো যে তোমরা ওই বিষয় নিয়ে লেখো, কোন বিষয় সম্পর্কে আমরা বলবো? জাতীয় বিষয়। আমরা যদি প্রাথমিক লেভেলের, এখানে যেহেতু বলা হয়েছে যে প্রাথমিক স্তরের ছাত্র, তো প্রাথমিক লেভেলের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা বলি যে জাতীয় বিষয় নিয়ে লেখো, তো তারা জাতীয় সম্পর্কে বিভিন্ন ন্যাশনাল বিভিন্ন জিনিস সম্পর্কে তারা জানেই না। তো এখানে তারা কিভাবে লিখবে? তো এখানে এই অপশনটি অযৌক্তিকভাবে আমাদের লাগছে, সুতরাং এই অপশনটি আমরা কেটে দিতে পারি। 2 নম্বর অপশন হচ্ছে ধর্মীয় বিশ্বাস। তো আমরা যদি শিশুদেরকে ছোটবেলা থেকেই ধর্মীয় বিশ্বাস দিতে থাকি, তাহলে কি হবে? যদি আমরা বলি যে ধর্মীয় বিশ্বাসের উপর, এই বিষয়ের উপর তুমি কিছু লিখো, তাহলে শিশুরা ধর্ম সম্পর্কে কি জানে আর কি লিখবে? এবং তাদেরকে এই জিনিস সম্পর্কে প্রাথমিকভাবে উৎসাহ দেওয়া অনুচিত। কারণ আমরা জানি যে ধর্ম নিশ্চয় ভালোভাবে কোনো শিক্ষা দিয়ে থাকে, নৈতিক শিক্ষা দিয়ে থাকে, সেটা ভালো, কিন্তু শিশুদের জন্য ধার্মিক বিশ্বাস নিয়ে প্রাথমিকভাবে লিখতে দেওয়া, সেটা বেটার নয়, বরং আরো কিছু বেটার হতে পারে। সেই অপশনগুলো আমরা পড়ি। তো দেখো, 4 নম্বর অপশন হলো সামাজিক সমস্যা এবং 3 নম্বর অপশন হলো ব্যক্তিগত জীবন। তো সামাজিক সমস্যার চাইতে ব্যক্তিগত জীবন হলে আরেকটু ভালো হয়, কারণ শিশুরা নিজেদের জীবন সম্পর্কে ভালো জানে। তারা বাস্তব জীবনে তারা কি করে, বাড়িতে কি করে, স্কুলে আসলে কি করে, এই জিনিস সম্পর্কে তারা ভালো করে জানে। সুতরাং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে লিখতে দিলে তারা ভালো করে লিখবে। তাদের মনের যে ভাব রয়েছে সেগুলো তারা প্রকাশ করতে পারবে, এবং তাদের যে মনে যেগুলা অন্তর্নিহিত কথা যেগুলো রয়েছে, সেগুলো তারা কিন্তু লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবে। সুতরাং সেই অপশনটি আমাদের জন্য সবথেকে বেস্ট হবে। ঠিক আছে? তো আশা করি সবাই এটি উত্তর দিতে পেরেছো।
তারপরের প্রশ্নটি হলো, আপনি আপনার ক্লাসরুমে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলিকে চিহ্নিত করতে চান। এই উদ্দেশ্যে নিচের কোন অপশনটি ব্যবহার করবেন? আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলি চিহ্নিত করতে চান। প্রত্যেকটি শিশু কেমনে শিখতে চায় বা শেখার ক্ষেত্রে তাদের গতি কেমন, তারা লিখতে পারে কিনা, তারা বুঝতে পারে কিনা, তারা পড়তে পারে কিনা, বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে, তারা কেমন অগ্রগতি দেখাচ্ছে, সেই জিনিস সম্পর্কে তুমি চিহ্নিত করতে চাও। তো সেখানে নিচের এই উদ্দেশ্য নিচের কোনটি আপনি ব্যবহার করতে পারেন? অর্থাৎ এখানের মধ্যে এই যে অপশন যেগুলো রয়েছে, এই অপশনগুলোর মধ্যে তুমি কোন অপশনটি সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে? তো প্রথমে হলো সহপাঠী মূল্যায়ন, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো দেখো, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ফর্ম মানে কি? ফর্ম মানে হলো গঠন করা, ফর্ম মানে হলো গঠন করা। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? শিশুদেরকে গঠন করার জন্য যে মূল্যায়ন করে থাকি, সেই মূল্যায়নকে আমরা বলি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ মনে করো একটা শিশুকে আমি ক্লাসের মধ্যে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করলাম, তো ভুল হলে আমি সংশোধন করে দিলাম। ঠিক আছে? তো সেটা হলো ফরমেটিভ, অর্থাৎ শিশুকে গঠন করার জন্য আমরা যে মূল্যায়ন করে থাকি সেটাকে বলা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবং সামেটিভ অ্যাসেসমেন্ট, সাম মানে হলো অঙ্ক, অর্থাৎ আমি মার্ক দেওয়ার জন্য যে অ্যাসেসমেন্ট করে থাকি সেই অ্যাসেসমেন্টকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। তো এখানে বলা হয়েছে যে আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্পর্কে চিহ্নিত করতে চান। তাহলে যদি সাবমিটিভ অ্যাসেসমেন্ট করে দাও, তাহলে হয়তো একটি শিশু ক্লাসের মধ্যে এক্সামের মধ্যে ভালো একটা নম্বর নিয়ে আসলো, কিন্তু তার আসল কোয়ালিটি এডুকেশন নেই। তো সেখানে তুমি কিভাবে ব্যক্তিগত পার্থক্য চিহ্নিত করতে পারবে? সুতরাং পারবে না। তো এই অপশনটি আমাদের এখানে রং হবে এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে না। কারণ ফরমেটিভ অ্যাসেসমেন্টে কি হয় যে আমি এখানে চিহ্নিত করতে চাইছি। এখন এখানে আমি সংশোধন করতে চাইছি না। এখানে তো সংশোধন করে দেওয়া হয়। তার অগ্রগতিতে সাহায্য করা হয়। তো এখানে আমি সাহায্য করতে চাইছি না, বরং আমি চিহ্নিত করতে চাইছি। সুতরাং এই অপশনটি ভুল হবে। তারপরে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, এটি আমাদের এখানে শুদ্ধ হবে। কারণ আমি একটি শিশুর যে আমরা ইংরেজিতে একটি শব্দ বারবারই আসে থাকে, লার্নিং গ্যাপ। তো লার্নিং গ্যাপ কিভাবে আছে, কতটুকু আছে? শিশু শেখার ক্ষেত্রে ধীর গতি নাকি অগ্রগতি দেখাচ্ছে? শিশু কতটুকু শিখছে? তার কোন জায়গায় সমস্যা আছে? তার ম্যাথস এর ক্ষেত্রে সমস্যা আছে কি? ভাষার ক্ষেত্রে সমস্যা আছে বা অন্য কোনো কোথাও সমস্যা আছে? যে জায়গায় সমস্যা আছে সেই সমস্যাকে শনাক্ত করা। তো সেটাকে বলা হয় যে ডায়াগনস্টিক টেস্ট। এবং সেই সমস্যাকে শনাক্তকরণ করার পর আমরা সেই শিশুর অনুযায়ী, শিশুর নিড অনুসারে আমরা তাকে সংশোধন করার জন্য চেষ্টা চালিয়ে যাই এবং সেই শিক্ষাগুলা তাদেরকে প্রোভাইড করে যাই এবং কন্টেন্সিভ এনভায়রনমেন্ট এর মাধ্যমে তাদেরকে ভালো একটি অগ্রগতি দেখানোর পথে নিয়ে আমরা উৎসাহিত দিতে থাকি এবং তাদেরকে সেই পথে চালিয়ে দিতে থাকি। ঠিক আছে? তো সেটি হলো ডায়াগনস্টিক টেস্ট অ্যাসেসমেন্ট এর একটি উদ্দেশ্য। ঠিক আছে? তো এটি হয়ে যাবে। এই অপশনটি আমার মনে হয় শুদ্ধ হয়ে যাবে। তারপরে পিয়ার অ্যাসেসমেন্ট। তো পিয়ার অ্যাসেসমেন্ট যেহেতু এখানে বলছে যে আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদের ব্যক্তিগত, আপনি আপনার মনে করো তুমি তোমার নিজের ক্লাসের যেকোনো ছাত্রছাত্রীদেরকে তুমি পরীক্ষা করতে চাইছো। এখানে যদি পিয়ার অ্যাসেসমেন্ট করা হয় তাহলে কিভাবে বুঝবে? তো সেজন্য নিজেই তো অ্যাসেসমেন্ট করতে হবে। তখন না বুঝতে পারবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিভাবে রয়েছে। সুতরাং এখানে নির্ণায়ক মূল্যায়ন বা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হবেই। ঠিক আছে? তারপরে আর কোনো কোয়েশ্চন নাই। তো আরো ২-১ টা গ্রামারের প্রশ্ন আছে। তবে যখন গ্রামারের ক্লাস নিব তখন এই কোয়েশ্চন গুলো আলোচনা করে দিলাম। ২-১ টা কোয়েশ্চন আইছেও। আ গত বছর বা এর আগের বছরও ওরকম ২-১ টা গ্রামারের প্রশ্ন আইছে। তো বিশেষ করে বেশি প্রশ্ন দেওয়া হয় না। প্যাসেজের ভিতরে থেকে প্রশ্ন দেওয়া হয়ে যায়। তো যার কারণে গ্রামারের যেগুলা ২-১ টা টপিক আছে, এই ২-১ টা টপিক আমি আলাদাভাবে আলোচনা করব আর ওখানেও আমি এই প্রশ্নগুলোও আলোচনা করে দিলাম। আর লাস্ট ইয়ার গুলাতে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আইছিল গ্রামার থেকে, এগুলো আমি আলোচনা করব। যাই হোক, আজকের ভিডিওটি যদি সত্যিকারে তোমাদের ভালো লাগে তাইলে তোমাদের বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবা। আর যদি আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে না থাকো তাইলে আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। কারণ জীবনে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট হওয়া লাগে বিভিন্ন ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করে দিছো এবং আমি শিক্ষার ক্ষেত্রে যেহেতু একটু সাপোর্ট করার চেষ্টা করছি, সুতরাং যদি ভালো লাগে, সত্যিকারের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে আমরা একটু সাপোর্ট করার চেষ্টা করবো। আর এর পরের ভিডিওতে ৮ ফেব্রুয়ারি ২০২৬ যেটা বাংলা ভাষা প্রশ্নপত্র আইছিল ওটা অ্যানালাইজ করার চেষ্টা করবো এবং ধীরে ধীরে আমি বাংলার যেগুলা বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে, আসলে আসলে আমরা বেশি ভিডিও দেখে লাভ নাই, বরং লিমিটেড যেগুলা ১০-১২টা টপিক আছে এই টপিক গুলা একবার দেখিয়া তারপরে প্রিভিয়াস ইয়ার যদি আমরা সবসময় সলভ করতে থাকি তাইলে আমরা ওখান থেকে ভালো মার্ক পাইলে। কারণ এই টপিক যেগুলো আছে এগুলাতে বিশেষ কোনো জিনিস নাই, শেখার মতো বিশেষ কোনো জিনিস নাই। এগুলা তোমরা নিশ্চয়ই জানো, যদি অ্যাক্টিভলি ডিএলএড করো বা সিটেট দিয়া থাকো তাইলে নিশ্চয়ই জানো। তো এগুলাতে বিশেষ শেখার কিছু নাই। আমি এগুলো আলোচনা করবো, ধীরে ধীরে আমি আলোচনা করা শুরু করবো। ১০-১২টা টপিক আছে, এই ১০-১২টা টপিক আলাদা আলাদাভাবে ভিডিওতে আমি আলোচনা করে দিব, ডিটেলস ভাবে আলোচনা করবো। আর বাকি পরে শুধু প্রিভিয়াস ইয়ার গুলো আমি সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে? তো এই বলে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। থ্যাংকস ফর অল টিচার্স।